শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান। চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া। চীনের পর এবার যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক দল। দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া চেয়ে এই তথ্য জানান ডক্টর এজেডএম জাহিদ হোসেন। সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি প্রস্তুত থাকলেও বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। আর খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তারেক রহমান। এদিকে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তায় মঙ্গলবার দুপুর থেকে এভার কেয়ার হাসপাতালে দায়িত্ব পালন করছেন এসএসএফ ও পিজিআর এর সদস্যরা। দীর্ঘ ৬ বছর যাবত আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, ইনশাআল্লাহ। ৩ দিন পর খালেদা জিয়ার স্বাস্থ্যগত তথ্য জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। যদিও ডাক্তার জাহিদ নেতিবাচক কোনো তথ্য নয়, বরং আশাবাদের কথাই শুনিয়েছেন। বলেছেন, সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে পারছেন। দেশবাসীকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়। ২৭ তারিখ থেকে সিসিইউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। সোমবার খালেদা জিয়ার চিকিৎসায় ৫ সদস্যের চীনা মেডিকেল টিম ঢাকায় আসে। মঙ্গলবার আসার কথা যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। তাদের পরামর্শই খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব বুঝে নিয়েছে সরকারের স্পেশাল সিকিউরিটি ফোর্স, এসএসএফ ও পিজিআর। মঙ্গলবার দুপুরের পর সিসিইউর আশপাশে টহল দিতে দেখা যায় তাদের। সংরক্ষিত করা হয়েছে চিকিৎসক ছাড়া সবার প্রবেশাধিকার। যমুনা টেলিভিশনের সাথে টেলিফোনে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। সহসায়ী পরিস্থিতির উন্নতি না হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্রুতই দেশে ফিরবেন বলে আশাবাদী বিএনপি মহাসচিব। গত ১০ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে সবশেষ আপডেট জানার চেষ্টা করব। হাসপাতালের সামনে রয়েছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আমরা ঠিক ব্রিফিং এর পরপরই তো নানা ঘটনা ঘটলো, এসএসএফ আসলো সেখানে, এবং এখন সেখানে অবস্থা জানাবেন এবং একই সাথে জানাবেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো আপডেট আপনার কাছে রয়েছে কিনা। ইশরাত, শুরুতে যদি বলি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর দিয়েই, আপনি জানেন যে দুপুরেই কিন্তু আজকে বিএনপির পক্ষ থেকে বিএনপির খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন তিনি ব্রিফ করেছেন সাংবাদিকদের, এবং তিনি বলেছিলেন যে এখনো পর্যন্ত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি কিংবা উন্নতি কোনোটিই হয় না। তিনি চিকিৎসা গ্রহণ করছেন, আগের মতোই অপরিবর্তিত রয়েছে, এবং তাকে মূলত সিসিইউতে নিবিড় পরিচর্যার মধ্যে তিনি রয়েছেন, এবং সেখানে কিন্তু চায়না থেকে আসা একটি চিকিৎসকদের টিম সেখানে অবস্থান করছেন। এর পাশাপাশি যুক্তরাজ্য থেকেও একটি টিম, বিশেষজ্ঞ চিকিৎসক টিম আসার কথা রয়েছে। মূলত আপনি জানেন যে তার গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা জনমনে বেশ উদ্বেগ উৎকণ্ঠা লক্ষ্য করা গেছে। অনেকে তার খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে গুজব ছড়াচ্ছেন কিংবা ভুল তথ্য অপতথ্য ছড়াচ্ছেন। সে জায়গায় আজকে এজেডএম ডাক্তার জাহিদ হোসেন তিনি বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি বলেছেন যে এই ধরনের গুজবে কান না দেওয়ার জন্য, এবং যাতে বিএনপির পক্ষ থেকে অফিসিয়ালি তিনি ব্রিফ করে জানাবেন সর্বশেষ কি হয় না হয়। এবং এখন পর্যন্ত আমরা ভেতর থেকে যতটুকু জানতে পেরেছি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি কিন্তু অপরিবর্তিত রয়েছে। এবং আরেকটি বিষয় যদি বলি, যে আপনি জানেন যে দুপুরের পরপরই
মূলত এসএসএফ এবং পিজিআর সদস্যরা হাসপাতালের নিরাপত্তার বিষয়টি নিয়ন্ত্রণে নিয়েছেন। আপনি জানেন যে গত রাতেই কিন্তু বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি হিসেবে মর্যাদা দিয়ে সরকার প্রজ্ঞাপন জারি করেছেন এবং সেই জায়গায় কিন্তু খালেদা জিয়াকে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং তাকে দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে সেখানে তাকে উল্লেখ করা হয়েছে। সেজন্যই মূলত আজকে পিজিআরের সদস্যরা এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআরের সদস্যরা হাসপাতালের নিরাপত্তার যে বিষয়টি পুরোপুরি সেখানে তারা নিয়ন্ত্রণে নিয়েছেন। তাদের সাথে রয়েছে পুলিশের সদস্যরা। আরো বিষয় জানতে চাই, খালেদা জিয়াকে দেখতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সেখানে যাওয়ার কথা রয়েছে, সেই বিষয়ে কোনো আপডেট রয়েছে কিনা? ইশরাত, যেটি আমরা আসলে মূলত দুপুর থেকেই শুনতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়াকে দেখার জন্য এভার কেয়ার হাসপাতালে আসছেন। তবে এখনো পর্যন্ত আমরা আসলে অফিসিয়াল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কিংবা বিএনপির পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো বার্তা এখন পর্যন্ত কেউই কিন্তু আসলে নিশ্চিত করতে পারেনি। তবে আমরা শুধু শুনেই যাচ্ছি কিংবা গুঞ্জন বলা যেতে পারে। তবে এখন পর্যন্ত এখানকার যদি পরিস্থিতি বলি, হাসপাতালের ঠিক একটু সামনের রাস্তা সেটি বন্ধ করে দেওয়া হয়েছে কিংবা পরিস্থিতি বলছে হয়তো রাতের মধ্যে প্রধান উপদেষ্টা আসতে পারেন, যদিও এটি কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল বক্তব্য না, এখনো খোলাসা হয়নি বা অফিসিয়াল কোনো বক্তব্য দেওয়া হয়নি। ফয়সাল, পরবর্তী আপডেট আপনার মাধ্যমে দর্শকদের আমাকে জানাবো। ধন্যবাদ আপনাকে। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। খালেদা জিয়ার উচ্চ মর্যাদা এবং চিকিৎসা সেবাকে সহজ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে। সভায় বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তির জন্য দোয়াও করা হয়। ঘোষণার পরপরই খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে এসএসএফ। অন্যদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিরাপত্তা দিতে প্রস্তুত সরকার। প্রয়োজনে তাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি আখ্যা দিয়ে ভিভিআইপি নিরাপত্তা প্রদানের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা, যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সরকারের পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ গণমাধ্যমকে জানান, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরে সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। এছাড়া জাতির কাছে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয় উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে। খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। এদিকে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের পরপরই খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ সদস্যরা। দুপুর 2টার দিকে এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেন তারা। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, তারেক রহমানের স্ট্যাটাস অনুযায়ী নিরাপত্তা দেয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত। সবার একটা স্ট্যাটাস তো থাকে ওইরকম। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, দেশে কারো কোনো নিরাপত্তা শঙ্কা নেই। এ সময় তিনি জানান, বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রতিবেদন গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। গুরুত্ব অনুযায়ী সুপারিশ বাস্তবায়ন করা হবে। বিডিআর শুধু আমি তো বললাম যে আমরা এটা তো পুরোটা দেখতে হবে। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। মঙ্গলবার পর্যন্ত দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই তথ্য নিশ্চিত করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আবেদন করা মাত্রই তা ইস্যু করবে সরকার। পাশাপাশি গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার সিদ্ধান্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।
মঙ্গলবার সকাল থেকেই গুঞ্জন ছিল লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। কেউ কেউ লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাঁর পৌঁছানোর পুরনো ফুটেজও শেয়ার করেন। যদিও দেশে ফিরতে পাসপোর্ট বা কোনো ট্রাভেল ডকুমেন্ট তারেক রহমানের কাছে আছে কিনা সেটি স্পষ্ট নয় কারো কাছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ঢাকা ফিরতে এখনও দল বা পরিবারের পক্ষ থেকে দূতাবাসে যোগাযোগ করা হয়নি। না, ট্রাভেল পাস উনি চাইলে ইস্যু হবে। এখনো চান নাই? আমার জানার মতো এখনো চান নাই। ওনার কাছে কোনো পাসপোর্ট আছে স্যার? এটা বলতে পারবো না আমি। তার মানে তারেক রহমানের আসা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই? না, কোনো। চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার অবস্থার খানিকটা উন্নতি হলে তাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা পরিবার ও দলের। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সে কাজে সব ধরনের সহায়তার প্রস্তুতি সরকারের আছে বলেও জানান তৌহিদ হোসেন। আর বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে কোনো আলোচনা আপনাদের? না, ওটার প্রস্তুতি আছে। যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। কতক্ষণ সময় লাগতে পারে আপনাদের কনফার্ম করতে এটা? না, এটা তো আমরা কনফার্ম হবো না। এটা তো ওই ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা। অ্যারেঞ্জমেন্ট আছে। গত 23 নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির এই শীর্ষ নেতা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বের নানা প্রান্ত থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সহযোগিতা এবং শুভকামনা জানানোয় জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে তিনি বলেন, বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক এবং বন্ধুরা উদ্বেগ ও উৎকণ্ঠা জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া সবকিছু আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে। জানান, দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সবাই নিরন্তর দোয়া করছে, এমনটাও পোস্টে লেখেন তিনি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করেছেন দলের নেতাকর্মীরা। বাদ জোহর রাজধানীর পশ্চিম রাজাবাজার ও পূর্ব রাজাবাজার এতিমখানা মাদ্রাসা এবং টিএনটি মাঠ জামে মসজিদ এলাকায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় কোরআন খতম ও খাবার বিতরণের আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক SM মিজানুর রহমান রাজ। এ সময় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ দোয়া করা হয়। টাঙ্গাইলে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু মাহফিলের আয়োজন করেন। এ সময় সদরের ঘারিন্দা ইউনিয়নের উত্তর তারটিয়ায় আল হেরা মাদ্রাসায় হাফেজদের নিয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নেত্রীর সুস্থতার জন্য এই দোয়া মাহফিলের আয়োজন অব্যাহত থাকবে। পরে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। জামালপুরেও কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দুপুরে শহরের স্টেশন বাজার মাদ্রাসায় জেলা স্বেচ্ছাসেবক দল এই আয়োজন করে। এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান। সকালে ভোলায় বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত ও কোরআন খতম। অনুষ্ঠানে জেলা বিএনপির পাশাপাশি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এ সময় খালেদা জিয়ার রোগ মুক্তি ও আরোগ্য কামনায় সবাই দোয়া করেন। দুপুরে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ সময় কোর্ট জামে মসজিদের খাদেম হাফিজ খালিদ সাইফুল্লাহ দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সদস্যরা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করেন। অনেক শঙ্কা ও উৎকণ্ঠার মধ্যেও আশার আলো দেখছেন চিকিৎসকরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এমনটাই জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বিকেলে নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। তাতে অংশ নিয়ে রিজভী জানান, খালেদা জিয়া এখন জটিল অবস্থায় রয়েছেন। বিগত দিনে আওয়ামী লীগ সরকার সঠিক সময়ে বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা করলে এমন পরিস্থিতি হতো না বলেও মনে করেন রিজভী। বলেন, খালেদা জিয়া শুধু বিএনপি নেতাকর্মীদের নন, বরং গোটা দেশের ঐক্যের প্রতীক। আজকে তিনি বিএনপি দলের অঙ্গ সংগঠন সব থেকে ঊর্ধ্বে উঠে সারা দেশের জনগণের
আবেগের কেন্দ্রস্থলে তিনি চলে গেছেন। অনেক সংকট এবং উদ্বিগ্নতার মধ্যে আজকে যেন কিছুটা হলেও একটু আশ্বাস এবং একটু আলোর রেখা আমরা জানতে পারলাম যে চিকিৎসা দিতে পারছে। সকালে রাজধানীর শ্যামলীতে নিজ বাসভবনে কোরআন শরীফ খতম এবং সদকা হিসেবে ছাগল জবাই কার্যক্রম তত্ত্বাবধান করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ গভীর উদ্বেগে আছেন। এ সময় রিজভী বলেন, খালেদা জিয়া এই দেশের মানুষের আস্থার প্রতীক। বহু সংকটকালে তিনি জনগণকে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু কখনোই দেশ ত্যাগ করেননি। নানা ষড়যন্ত্র তাকে দেশ থেকে সরিয়ে দিতে চাইলেও অদম্য মনোবল নিয়ে মানুষের পাশে থেকেছেন তিনি। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় 4টি ছাগল জবাই করে গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়। অনেক চক্রান্তকারীরা তাকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তারপরেও তিনি অটল মনোবল নিয়ে তিনি মানুষের নেতৃত্ব দিয়ে গেছেন। তাই আজকে মাদ্রাসার বাচ্চারা এরা কোরআন পড়ছে সকাল থেকে। আমরা তাদের যে দোয়া এবং তাদের এই কোরআন পবিত্র কোরআন পাঠ, এটা আল্লাহ নিশ্চয়ই শুনবেন। 4 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে আজকের বার্ষিক পরীক্ষাও স্থগিত রয়েছে। চলমান পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। 3 দফা দাবিতে সরকারি প্রাথমিকের শিক্ষকদের একাংশ কর্মবিরতিতে রয়েছে। তবে খাতা কলমে কর্মসূচি রেখে পরীক্ষা নেওয়া হচ্ছে অনেক স্কুলে। এক্সাম নেওয়া হবে না কেন? আমাদের তো পড়াশোনার ক্ষতি হচ্ছে। আমরা বৃত্তি এক্সাম দিব, আমাদের একটা প্রিপারেশন নিতে হবে। ওনারা আমাদেরকে পূর্ব নির্দেশনা বলতে কিছুই দেয়নি যে এক্সাম হবে না বা এরকম কিছু। আমরা গতকালকে এসেও ঘুরে গিয়েছি। ঠিকঠাক মতো প্রস্তুতি নিয়েও পরীক্ষায় বসতে পারছে না শিক্ষার্থীরা। বিদ্যালয়ে আসার পরও পরীক্ষার্থীদের ফিরে যেতে বলায় ক্ষুব্ধ তারা। কারণ পরীক্ষার্থীদের সারা বছরের পরিশ্রমের মূল্যায়ন বার্ষিক পরীক্ষা, আর শিক্ষকদের কর্মবিরতির কারণে সেই পরীক্ষাতেই অংশ নিতে পারছে না তারা। আমাদের প্রিপারেশন গণিত পরীক্ষার দিন অনেক প্রিপারেশন ছিল, কিন্তু পরে স্যারদের আন্দোলনের জন্য ওটা স্থগিত হয়। আমরা 4টা পরীক্ষা হয়েছে আর 7টা পরীক্ষা বাকি রয়েছে। গতকালকে থেকে বন্ধ, আজকেও দিতে পারবো না পরীক্ষা। কোমলমতি শিক্ষার্থীদের জিম্মি করে দাবি আদায়ের এই প্রচেষ্টা কতটা যৌক্তিক প্রশ্ন অভিভাবকদের। সন্তানদের পড়াশোনা নিয়ে নতুন দুশ্চিন্তায় তারা। স্থগিত হওয়া এসব পরীক্ষা কবে নেওয়া হবে সে প্রশ্নেরও উত্তর নেই কারো কাছে। বাচ্চাদের বার্ষিক পরীক্ষা নিয়ে এভাবে ছিনিমিনি খেলার কোনো মানে হয় না। স্টুডেন্টরা সারা বছর লেখাপড়া করছে, বছর শেষে তারা পরীক্ষা দেবে, সেই পরীক্ষাটা তারা জিম্মি করে তারা তাদের দাবি দেওয়াগুলো চাচ্ছে। তাদের দাবি দেওয়া না দিলে তারা পরীক্ষা দিতে দেবে না। এইটা কি ধরনের মানসিকতা হইতে পারে? ডিসি সাহেব পারমিশন দিয়েছে আজকে পরীক্ষা হবে, এর কারণে আমরা আবার আজকে আসছি। আসার পর এখানে যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে। এদিকে বরিশাল জেলা স্কুলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সোমবার পরীক্ষা স্থগিত হলেও মঙ্গলবারের পরীক্ষা নেওয়া হবে বলে নোটিশ দেওয়া হয় গতরাত 11টার পরে। তবে অনেকেই এ খবর না জানায় দেখা দেয় বিভ্রান্তি। পরে সকালে পরীক্ষা স্থগিত করা হয়। আমাদের 50 থেকে 60 জন স্টুডেন্ট এখন মধ্যে পরীক্ষা হলে আসে নাই, তারা এখন পর্যন্ত জানি না যে পরীক্ষা হবে। এই জন্য তাদের এখন যে তারা যদি ফেল করে পরীক্ষা আসলে তো ফেল করবে, তাহলে সেক্ষেত্রে তো তাদের যে ফেল করার দায় বা টেস্ট পরীক্ষা সেটা কি তারা নিবে? দেশের প্রায় সব স্কুলে চলমান বার্ষিক পরীক্ষা। এর মাঝেই কর্মবিরতিতে সরকারি মাধ্যমিকের শিক্ষকরা। সহকারী শিক্ষকদের পদটি নবম গ্রেডের বিসিএস ক্যাডারভুক্ত করা, বেতন ভাতা সংক্রান্ত বিষয়াদি সহ 4 দফা দাবি তাদের। আদালতের রায় থাকা সত্ত্বেও, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় থাকা সত্ত্বেও আমাদের রায় বাস্তবায়ন করা হচ্ছে না। বর্তমান পে স্কেল অনুসারেও 10 বছর পরে আমাদের গ্রেড চেঞ্জ হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে না। নিয়ম অনুসারে 7 বছরের প্রমোশন দেওয়ার কথা, আমার 9 বছর অলরেডি অতিবাহিত হচ্ছে, এখন আমাদের কোনো গ্রেডেশন পর্যন্ত করা হয়নি। 11তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ 3 দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশও রয়েছেন কর্মবিরতিতে। তবে খাতা কলমে কর্মবিরতি পালন করা হলেও বিভিন্ন জেলার বিদ্যালয়গুলোতে নিয়মমাফিক হয়েছে বার্ষিক পরীক্ষা। আনঅফিশিয়াল ভাবে আমরা প্রধান শিক্ষককে একটু সহযোগিতা করছি। 3 দফা দাবি আদায়ের জন্য আন্দোলনরত আছি, কিন্তু ছেলে মেয়েদের দিকে মানবিক বিবেচনা করে, ছেলে মেয়েদের দিকটা চিন্তা করে পরীক্ষাটা হচ্ছে আর কি।
সময়মতো পরীক্ষা হলে স্কুলগুলোতে ডিসেম্বরের মাঝামাঝিতে পরীক্ষা শেষ হওয়ার কথা। তবে শিক্ষকদের কর্মবিরতি আর পরীক্ষা স্থগিত হওয়ায় হতাশায় শিক্ষার্থী অভিভাবকরা। যদিও নির্ধারিত সময়ে পরীক্ষা সম্পন্নের কড়া নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এদিকে নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে দেশের বিভিন্ন স্থানে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা। সকাল থেকে জামালপুর, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ সহ বিভিন্ন স্থানে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে চলে এই কর্মসূচি। অবস্থান নেন জেলার পরিবার কল্যাণ পরিদর্শক ও সহকারীরা। বলেন, পূর্বে বিভিন্ন সময়ে নিয়োগ বিধি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও কোনো কার্যকরী পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত পরিবার পরিকল্পনা কর্মীরা। দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়নের মাধ্যমে বৈষম্য নিরসনের দাবি জানান তারা। দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত ফিউচার বাংলাদেশ চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। করতে না পারেন, ইট ক্যানট বি ডিগনিফাইড নেশন। আমি জিডিপি হিসাব করলে তো হবে না, কেন 6%, 7% ক্রস হয়ে যাচ্ছে, এগুলো বলে লাভ নাই। জিডিপির ফল তো মানুষের কাছে যেতে হবে। আমাদের যারা হ্যান্ডিক্যাপ, এটা বাংলাটা কি হ্যান্ডিক্যাপের প্রতিবন্ধীরা, আমি হিসাব করেছি বাংলাদেশের 40 লক্ষ প্রতিবন্ধী আছে। 40 লক্ষের মধ্যে আমরা 20 থেকে 30 লক্ষ ক্যান বি এমপ্লয়েবল। আমরা যদি ওদেরকে ওই ট্রেনিং এবং ওই স্কিল ডেভেলপমেন্টে নিয়ে যেতে পারি, এমপ্লয়েবল, মেবি 10 লাখ নট এমপ্লয়েবল, তাদেরকে আপনি সোশ্যাল সেফটি নেটে দিয়ে যেতে হবে। বাট দিস 30 লক্ষ লোক, ক্যান ইউ ইমাজিন কন্ট্রিবিউটিং টু দ্য নেশন বিল্ডিং অ্যান্ড দ্য লঞ্জিভিটি ডিভিডেন্ডের আন্ডারে আমাদের বিশাল এদেরকে নিয়ে আসা, আর ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তো আছে। তো বিল্ড এ নেশন, ডিগনিফাইড নেশন, সবার একটা ভূমিকা আমরা মনে করি থাকা উচিত। এই জন্য আমাদের চিন্তাটা ওইদিকে। আরেকটা প্রেজেন্টেশনে আসছে, খুব ভালো লাগছে আমার, গ্রিন জব। ইটস মাই ফেভারিট সাবজেক্ট। আই বিলিভ দ্যাট আমাদের ডাইভার্সিটি লস করা যাবে না। নো নেট লস, NNL, নো নেট ডাইভার্সিটি লস করা যাবে না। আমাদের মিটিগেশন হায়ারার্কি স্ট্রিক্টলি ফলো করতে হবে। উই মাস্ট নট লুজ এনি ডাইভার্সিটি। আমাদের ছোট দেশ, 20 কোটি মানুষ এই দেশে থাকে একটা ছোট ল্যান্ডে। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলেন, যতই বলেন, আমাদের দেশটাতে যদি আমাদের ডাইভার্সিটি লস হয়, আমাদের যদি মিটিগেশন হায়ারার্কি ফলো করতে না পারি, ইট উইল বি অ্যানাদার ডিজাস্টার। আপনি যত গ্রোথ হবেন, এটা পেনাল্টি কিন্তু অন্যদিকে আমাদের। উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার গঠন ও এর শপথকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি হয়েছে আপিল বিভাগে। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি হয়। কাল ফের শুনানি হবে। শুনানিতে বিএনপি ও জামায়াতের আইনজীবীরা জানান, জনগণের বৈধতাই সবচেয়ে বড় বৈধতা। অন্তর্বর্তী সরকারের বৈধতার ভিত্তি জনগণের আস্থা ও বিশ্বাস। এর আগে গত 12ই নভেম্বর অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। শুনানিতে আদালত সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করায় আইনজীবী মহসিন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন রাষ্ট্রপক্ষ। পরে আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় মহসিন রশিদের কাছে ব্যাখ্যা চান আপিল বিভাগ। এর আগে গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এই আইনজীবী। পরে রিট খারিজ করে হাইকোর্ট বলেন, দেশের জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক তোলার সুযোগ নেই। পরে উচ্চ আদালতে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেন তিনি। রাষ্ট্রপতি এই মতামতটি গ্রহণ করেছেন, তিনি সেই মতামত পেয়েছেন, সেই মতামত অনুযায়ী তিনি কাজ করেছেন কিংবা করবেন কিনা সেটা একান্তভাবে রাষ্ট্রপতির এখতিয়ার। অন্য কোনো ব্যক্তির প্রশ্ন করার কোনো সুযোগ এখানে আছে বলে আমি মনে করি না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসির আগাম প্রস্তুতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, বৈঠকে জুলাই চার্টার নিয়ে আলোচনা হয়েছে। ইইউ অনেককেই এবার নিয়োগ দিচ্ছে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে। জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলায় লজিস্টিক সাপোর্ট দেবে ইউরোপীয় জোট। বলেন, ইসির প্রস্তুতি ভালো, তবে
নির্বাচনের নিরাপত্তা নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। সকালে মাইকেল মিলারের নেতৃত্বে ইইউর 4 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে ইসির সঙ্গে। To meet with the chief of the Bangladesh Election Commission. As you know, the European Union supports timely, smooth and participatory elections, and we see in such elections the great opportunity for Bangladesh to reset the narrative in terms of its own democratic path. রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেবে না জামায়াত ইসলামী। কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে বসে পরামর্শ করা হবে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। দুপুরে রাজধানীর শেওড়াপাড়ায় একটি রেস্টুরেন্টে ঔষধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জামায়াত আমির আরও বলেন, ইনসাফের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে চান তারা। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন জানিয়ে তিনি বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠলে এটির সুবিধা সবাই ভোগ করবেন। ওষুধ ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে কিছু চিকিৎসক মানুষের সাথে প্রতারণা করছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। দেশে চিকিৎসকদের জন্য হালাল পন্থায় বেঁচে থাকার যথেষ্ট সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদেশের জনগণের ভালোবাসায় এ দায়িত্ব যদি আমাদের উপরে আসে রাষ্ট্র পরিচালনা, আমরা গুরুত্বপূর্ণ কাজগুলোতে হাত দেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আগে বসবো, তাদের মুখ থেকে বাস্তবধর্মী কথাগুলো শুনবো, সেগুলাকে আমলে নিব, তারপরে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ কোনটার পর কোনটা হবে সেটা আপনাদেরকে জানিয়েই করা হবে ইনশাআল্লাহ। জনগণকে অন্ধকারে রেখে আমরা কিছুই করব না। 5 দফা দাবি আদায়ে বরিশালে বিভাগীয় সমাবেশ করেছে ইসলামী সমমনা 8 দল। দুপুরে নগরীর বেলস পার্ক মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আল্লাহর বিধান ও কোরআনের আইন দিয়ে দেশ চালাতে 8 দল ঐক্যবদ্ধ হয়েছে। এদেশে মানুষের আইন চলবে না, চলবে আল্লাহর আইন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, চাঁদাবাজ খুনির জায়গা বাংলাদেশের মাটিতে হবে না। নির্বাচন নিয়ে টালবাহানা করলে সমুচিত জবাব দেওয়া হবে। আমরা মেসেজ দিতে চাই যে আর খুনিদের জায়গা, আর চাঁদাবাজদের জায়গা, আর বিদেশি টাকা পাচারকারীদের জায়গা, আর আমাদের দেশকে বিদেশের দাবিদার যারা বানাতে চায় তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না, উদ্ধার করতে হবে। ধারাবাহিকভাবে কমার পর এবার ভোক্তা পর্যায়ে দাম বাড়ল এলপিজি সিলিন্ডার ও অটো গ্যাসের। ডিসেম্বর মাসের জন্য প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 1215 টাকা থেকে 38 টাকা বাড়িয়ে 1253 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটো গ্যাসের দাম প্রতি লিটার 55 টাকা 58 পয়সা থেকে বাড়িয়ে 57 টাকা 32 পয়সা নির্ধারণ করা হয়েছে। বিকেলে নতুন এই দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন দাম কার্যকর সন্ধ্যা থেকেই হবে। এর আগে নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম 26 টাকা কমিয়ে 1215 টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটো গ্যাসের দাম ভোক্তা পর্যায়ে 1 টাকা 19 পয়সা কমিয়ে লিটার প্রতি 55 টাকা 58 পয়সা নির্ধারণ করা হয়। এছাড়া 25 কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দর 2610 টাকা নির্ধারণ করা হয়েছে। 5 মাস পর সম্ভবত এই মাসে এসে এলপিজির মূল্য কিছুটা বাড়তেছে। সৌদি কন্ট্রাক্ট প্রাইস বেড়েছে $23.25। এটাই মূল বিষয় পরিবর্তনের। ডলারে একটু পরিবর্তন হয়েছে, এটাও বেড়েছে একটু, বাট অত্যন্ত কম। জ্বালানি তেলের মূল্য, বিশেষ করে ডিজেলের মূল্য বেড়েছে 2 টাকা। সো এই সব কিছু মিলিয়ে মাসে এলপিজির মূল্য, বিক্রয় মূল্য বেড়েছে। বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 সিরিজের খবর জানাবো। তৃতীয় ও শেষ ম্যাচে তানজিদ তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে আয়ারল্যান্ডকে 8 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতল টাইগাররা। আইরিশদের দেয়া 118 রানের লক্ষ্য 38 বল হাতে রেখে টপকে যায় টাইগাররা। টসে জিতে সিরিজে তৃতীয়বারের মতো আগে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। শুরুটাও তেমনই। ওপেনিং জুটিতে প্রথম ম্যাচে আসে 40, পরেরটায় 57, এ ম্যাচে 38। 5 ওভারেই দলটার বোর্ডে 50, 1 উইকেটে।
সেখান থেকেই ছন্দপতন। শুরুটা মুস্তাফিজুর রহমানের হাত ধরে। পাওয়ার প্লের শেষ ওভারে হ্যারি টেক্টরকে আউট করেন মুস্তাফিজ। পরের ওভারে লরকান টাকারকে ফেরান শেখ মেহেদী হাসান। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি আইরিশরা। 1 উইকেটে 50 থেকে আয়ারল্যান্ড মুহূর্তেই 5 উইকেটে 73 রানের দল। সেখান থেকে 20 রানের জুটি আবার শেষ 5 উইকেট আইরিশটা হারায় 25 রানে। সর্বোচ্চ 38 রান করেন অধিনায়ক পল স্টার্লিং। 3টা করে উইকেট মুস্তাফিজার রিশাদের। 119 রানের লক্ষ্যে বাংলাদেশের শুরুটাও দারুণ। ওপেনিং জুটি থেকে আসে 38 রান। সাইফ হাসান ফেরেন 14 বলে 19 রান করে। লিটন দাস আউট হন দ্রুতই। 6 বলে তার সংগ্রহ 7। বাকি সময় শুধুই ইমন আর তামিম শো। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ উইনার 2 ওপেনার গড়েন 73 রানের অপরাজিত জুটি। 36 বলে 55 করে অপরাজিত থাকেন তানজিদ তামিম। 4-এ নেমে 26 বলে 33 রানে নট আউট পারভেজ ইমন। 38 বল হাতে রেখে বাংলাদেশের জয় 8 উইকেটে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। কক্সবাজারে এমনটাই বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কক্সবাজার 1 আসনে নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন তিনি। সকালে খুটাখালী হযরত আব্দুল হাই রহমতুল্লাহি কবর জিয়ারত করেন তিনি। উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির অফিস। ডুলা হাজরা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন সালাউদ্দিন আহমেদ। এছাড়া বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় রাস্তার দুপাশে সর্বস্তরের মানুষ তাকে ফুল ও ধানের শীষ উপহার দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অসুস্থ অবস্থায় আছেন। গণতন্ত্রের বিজয় দেখার জন্য আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করুন, সুস্থতা দান করুন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বাংলাদেশ চীন যৌথ কার্ডিওভাস্কুলার ডিজিজ হাসপাতাল, ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার এবং করোনারি কেয়ার ইউনিট সিসিইউ উদ্বোধন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। মঙ্গলবার সকালে হাসপাতালের হৃদরোগে উন্নত মানের সেবা বৃদ্ধিতে এসব ইউনিটের উদ্বোধন করেন তিনি। এ সময় উপদেষ্টা ঘুরে ঘুরে দেখেন হাসপাতালের অন্যান্য কার্যক্রম। পরে যোগ দেন একটি আলোচনা সভায়। এ সময় উপদেষ্টা বলেন, হৃদরোগের চিকিৎসার জন্য যেন দেশের বাইরে যেতে না হয় সেজন্য কাজ করছে সরকার। দেশের চিকিৎসা খাতে চীনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি। আলোচনা সভায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর এবং হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন। আমাদের দেশের চিকিৎসা স্বাস্থ্যটাকে আমরা যেন উপরের দিকে নিয়ে যেতে পারি। কারো কাছে আমাদের কাছে বারবার ধন্না দিতে না হয়, সেই সুযোগটা যেন আমরা আরও অনেকের জন্য, এখন আমাদের দেশের অনেক মানুষ বাইরে চিকিৎসার জন্য যায়, আমরা ভবিষ্যতে যেন এমন হয় আমাদের একটা মানুষকেও অন্তত হৃদরোগের কারণে বাইরে যেতে না হয়। 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে মিলিটারি একাডেমিতে। মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে তিনি নবীন সেনা সদস্যদেরকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ থাকার আহ্বান জানান। সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সকালে ভাটিয়ারি মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে অভিবাদন জানান ক্যাডেটরা। এরপর মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি।
এবার ৭৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ১৮৪ জন অফিসার ক্যাডেট ও ৬০তম বিএমএ স্পেশাল কোর্সে ২০ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। এর মধ্যে ১৮৩ জন পুরুষ ও ২১ জন নারী। সোর্ড অফ অনার এবং সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক পান আজমাইন ইশরাক। যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা অত্যন্ত আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। নবীন সেনা সদস্যদেরকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ থাকার আহ্বান জানান সেনাপ্রধান। ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে আমাদের সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে উল্লেখযোগ্য অবদান রাখতে চলেছে। প্রশিক্ষণ শেষ করে কমিশনপ্রাপ্ত নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন তাদের অভিভাবকরা। ৩ বছরের কঠোর পরিশ্রমে আমি যে কর্তব্যনিষ্ঠা, দৃঢ়তা এবং দায়িত্ববোধের শিক্ষা পেয়েছি, এখন সেটা আমার কর্মজীবনে প্রয়োগ করার সুযোগ। আমি আশা করি এখন থেকে আমি আমার জীবনকে আমার দেশ সেবা নিয়োজিত করব। শৈশব থেকে আমি স্বপ্ন দেখেছি যে সেনাবাহিনীতে যোগদান করব। আজ সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। তাই এই দিনটি আমার জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং একটি গর্বের দিন। দেশের সার্বভৌমত্ব এবং দেশ শান্তিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখবো এবং এই পোশাকের মর্যাদা সবসময় ধরে রাখতে পারবো। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজনৈতিক দলের সংস্কার না হলে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ হবে না বলে মনে করেন বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা চৌধুরী। বলেন, দেশে এখন ডুয়েল সরকার চলছে। একটির নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরণ নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। দিলারা চৌধুরী জানান, গণমাধ্যম এখনো পুরোপুরি স্বাধীনতা অর্জন করতে পারেনি। সীমান্তবর্তী জেলা দিয়ে অবাধে অস্ত্র ঢুকছে বলে জানান তিনি। প্রশাসন নির্বিকার থাকায় সমালোচনা করেন অধ্যাপক দিলারা চৌধুরী। আগামীতে সুষ্ঠু ভোটের জন্য নতুন কোনো আইন প্রণয়নের পরিবর্তে বিদ্যমান আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়নে জোর দেন নির্বাচন বিশেষজ্ঞরা। বলেন, বডি ক্যামেরার পাশাপাশি সিসিটিভি থাকলে কেন্দ্র দখলের মতো ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব হবে। আইনের বাস্তবায়নগুলো যদি আমরা দেখতে পেতাম যে সঠিকভাবে যা আইন আছে সেটুকুই, তাও কিন্তু আমরা মোটামুটি একটা সুষ্ঠু নির্বাচনটা পেতাম। টোটাল প্রক্রিয়াটাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে পারি, যে লাঠিয়াল দমনটা 90% দমন হয়ে যাবে। রাজনৈতিক দলের সংস্কার না হলে যারা নিজেরা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা যে আপনার গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করবে এটা আশা করা আপনার ওই যে বলে না যে আপনার একটা অলৌকিক একটা আমরা এক্সপেকটেশন যে আমাদের দেশে কিন্তু ডুয়েল গভর্নমেন্ট চলছে। একটা হলো প্রফেসর ইউনূসের গভর্নমেন্ট, আর একটা হলো কচুকেদের সরকার। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা বঞ্চিত তাদের নিয়োগের দাবিতে বিক্ষোভ হয়েছে। সকালে রাজধানীর NTRCA ভবনের সামনে এই বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিতরা। তারা বলেন, 16,213 জনের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সার্কুলার প্রকাশ করতে হবে। এছাড়া ডিসেম্বরের 31 তারিখ শূন্য পদ যুক্ত করে সবাইকে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়। তারা বলছেন, দীর্ঘ সময় ধরে নিয়োগ না হওয়ায় তারা চরম হতাশা ও চাপের মধ্যে রয়েছে। যদি আমাদেরকে সেপ্টেম্বর পর্যন্ত পদ দেওয়া হয় এবং বাকি পদ যুক্ত না করা হয়, তাহলে তাদের এই কারণ দর্শাইতে হবে কেন তারা আমাদের নিয়োগ দিবে না। দীর্ঘ 4 বছর পর আবারও 2 দিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটি সম্মেলনে যোগ দেবেন তিনি। সাথে থাকবেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলসোভ সহ রুশ ব্যবসায়ীদের একটি বড় প্রতিনিধি দল। মস্কো দিল্লির মধ্যকার সুসম্পর্ক আরও বেশি জোরদার করতেই মূলত ভারতে যাবেন পুতিন। এই সফরে পুনরায় দিল্লির সাথে জ্বালানি আর প্রতিরক্ষা খাতে নতুন চুক্তি করতে চাইছেন তিনি। যুক্তরাষ্ট্রের চাপের মাঝেই আরও বেশি রুশ তেল, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও যুদ্ধবিমান কিনতে দিল্লিকে প্রস্তাব দেবে মস্কো। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রুশ তেলের সর্বোচ্চ ক্রেতা ছিল ভারত। তবে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার হুমকিতে চলতি মাসে ভারতে অপরিশোধিত রুশ তেল রপ্তানি উল্লেখযোগ্য হারে কমে আসে।
ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদের ব্রিগেড কমান্ডার আল নাসের হাসান খুদার। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আইডিএফ এর দাবি, গত 22 নভেম্বর যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাদের ওপর হামলা চালায় ইসলামিক জিহাদ এবং হামাস সদস্যরা। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে চালায় গুলিও। এর জেরেই গাজা জুড়ে হামাস ও ইসলামিক জিহাদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে আইডিএফ। 2023 সালের 7 অক্টোবরের হামলায় জড়িত বেশ কয়েকজন হামাস কমান্ডার নিহতের কথাও জানিয়েছে। যুদ্ধবিরতির পরও গাজায় নিয়মিত আগ্রাসন চালিয়ে যাচ্ছে আইডিএফ। আজ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। সকাল 10টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে বিকেল 3টা পর্যন্ত। আগামীকাল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। 4 ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে 9 ডিসেম্বর পর্যন্ত। প্রায় 28 বছর পর হওয়া এই নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 23টি এবং হল সংসদের 9টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। 20 জানুয়ারি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জামালপুরের বকশীগঞ্জে ডিলারের কাছ থেকে সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। দুপুরে বকশীগঞ্জ থেকে রৌমারী সড়কের বাট্টাজোর নতুন বাজারে প্রায় 2.5 ঘন্টা এই কর্মসূচি পালন করেন তারা। চলতি রবি মৌসুমে ইউরিয়া ও নন ইউরিয়া সারের তীব্র সংকট দেখা দিলেও চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না কৃষকরা বলে অভিযোগ করেন অবরোধকারীরা। বাট্টাজোর ইউনিয়নের নতুন বাজার থেকে সার পাওয়ার কথা থাকলেও ডিলাররা সারের সরবরাহ বন্ধ করে দেয় বলে জানান তারা। এতে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধের সিদ্ধান্ত নেন কৃষকরা। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ও উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছেই সার সরবরাহের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা। পালিত হলো 21তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস। বিএনএফ-এর ঢাকা অফিস এবং সহযোগী সংস্থাসমূহ সমগ্র দেশে জেলা ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এই দিবসটি পালন করা হয়। র্যালিতে অংশগ্রহণ এবং বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল উদ্দিন আহমেদ চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক ডক্টর দেলোয়ার হোসেন। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা শেষে কেক কাটা হয় এবং পারফরমেন্স ক্যাটাগরিতে 3টি উদ্ভাবনী বিশেষ কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক ক্যাটাগরিতে 3টি, নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক ক্যাটাগরিতে 3টি সহযোগী সংস্থাকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সুফলভোগীদের মধ্যে হতে 3 জনকে উৎসাহ প্রদানের লক্ষ্যে সম্মাননা প্রদান করা হয়। রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাবার বিতরণ করেছে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন। সোমবার দুপুরে করাইল বস্তির ঈদগাহ মাঠে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত 4000 মানুষের মধ্যে এই খাবার বিতরণ করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা AKM গোলাম কিবরিয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনে সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে ফাউন্ডেশন ও সরকার সমন্বিতভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য ও পুনর্বাসনে কাজ করতে পারে। ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন বিশ্বব্যাপী 50 ক্যাম্পেইনের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তনে কাজ করছে। বর্তমানে ফাউন্ডেশনটি 15টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।